এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থাম্বনেলে দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কোনো ব্লগের ভিডিও আনিনি তোমাদের জন্য। আজকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। মৃগাক্ষীকে যখন আমি ফার্স্ট টাইম কনসিভ করলাম, তো কিরমভাবে সেই জার্নিটা ছিল, পুরো প্রেগনেন্সি জার্নিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। তো স্টার্টিংয়ে আমি বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে। চলো স্টার্ট করা যায়। তো মৃগাক্ষীকে যখন আমি ফার্স্ট কনসিভ করলাম তখন আমি আমার স্টাডি চলছিল, আমার কলেজে তখন পড়াশোনা চলছিল যেরকম চলার কথা, যে অনেকে যেমন প্ল্যান করে বেবি নেয়, তো আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না, কারণ আমি তখন কলেজে পড়ছি, পড়াশোনার মধ্যে ছিলাম, আমি রেগুলার কলেজ যাচ্ছি, ওরকম কিছু ভাবনা চিন্তা নেই, যে কোনো প্ল্যানিং নেই আমাদের বেবির সেই সময় অন্তত। তো হঠাৎ করে মাঝখানে বুঝতে পারলাম যে আমি কনসিভ করেছি, তখন আমি আমার কলেজটাকে একটু বাদ দিলাম আমার লাইফ থেকে, তখন আমি পড়াশোনাটাকে একটু স্থগিত রাখলাম কিছুদিনের জন্য। তো তখন যেমন টেস্ট করার সমস্ত কিছু টেস্ট করালাম, সব কিছু নর্মাল। তো আমি নিজে নর্মাল হয়েছি, তাই আমার একটা চিন্তাধারা প্রথম থেকে ছিল যে আমার যে বেবি হবে সেও নর্মাল প্রসিডিওরই হবে, কোনো সিজারিয়ান আমার প্রথম থেকেই একদম পছন্দ ছিল না, যে সিজারিয়ান বা ওই কাটাছেড়ার ব্যাপারে আমার কোনো মতেই তখন একদম ভাবলেই ভয় লাগতো আর কি। তো আমি প্রথম থেকে মেন্টালি একদম প্রিপেয়ার ছিলাম যে আমার নর্মালই হবে। তখন অত আমি ইন্টারনেট বা এত ফোন তখন ইউজ করতাম না, তখন জাস্ট একটা ছোটো ফোন ছিল, জাস্ট কল আসতো মেসেজটুকুই। তো অত বুঝতাম না, অত ইন্টারনেট ঘেটে আমি দেখিনি যে নর্মাল ডেলিভারি কীরকম হয়, সিজারিয়ান ডেলিভারি কীরকম হয়। আমি শুধু জানতাম সিজারিয়ান ডেলিভারিতে পেট কাটা হয়, আর আমি শুনেছিলাম যে সিজারিয়ান ডেলিভারিতে পিঠের যে ব্যাকবোনটা আছে তার মধ্যে একটা ইঞ্জেকশন পুশ করা হয়, যেটা কিনা লাইফ টাইম মিস করে যায় সেই ইঞ্জেকশনটার জন্য। তো আমার প্রথম থেকে মাথায় ছিল যে নো কাটাছেড়া, অনলি নর্মাল। তো আমি সেইভাবে আমার মেন্টালি প্রিপেয়ার করেছিলাম নিজেকে যে আমার নর্মাল ডেলিভারি হবে। জানতাম না যে নর্মাল ডেলিভারি কী হবে, তাও আমি প্রিপেয়ার ছিলাম নর্মাল ডেলিভারিতেই আমার বেবি হবে। তো এরকম থ্রু আউট পুরো জার্নিটা চললো ঠিকঠাক। টেস্ট করালাম, সমস্ত ব্লাড গ্রুপ যা যা টেস্ট করতে বলে, ইউএসজি করালাম, বেবি নর্মাল, সব কিছু নর্মাল। তো প্রতি মাসে মাসে চেক আপে যেতাম, ওয়েট করাতাম, তারপর ইঞ্জেকশন নিতাম। তো সমস্ত কিছু আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, খুবই মজার সাথে, খুবই আনন্দের সাথে আমি সেগুলো কাটাতাম। আর তখন আমি এরকম সিঙ্গেলই ছিলাম। হ্যাঁ, তখন আমার শাশুড়ি মা আমার কাছে থাকতেন, তো তিনি অনেকটা বয়স্ক, তাকেও আমার টেক কেয়ার করতে হতো সেই সাথে, আর আমি নিজেকেও টেক কেয়ার করতাম সব। তখন আমাদের বাড়িতে ছিল আমি, আমার হাজব্যান্ড, আমি শাশুড়ি মা। এখন উনি আর আমাদের মধ্যে নেই। তো উনি 2020 সালের ফেব্রুয়ারি মাসেই পরলোক গমন করেছেন। তো তখন আমাদের সাথে উনি থাকতেন, আমরা যবে থেকে এখানে এসেছি 2015 সালের পর থেকেই আমার শাশুড়ি মা আমাদের সাথেই থাকতেন, আমি দুজন মিলে থাকতাম। তো তখন আমার অতটা বুঝতাম না কি হয় কি না হয়, কি খেতে হয়। যতটুকু পড়তাম বইতে বা মাঝে মাঝে বড়দের থেকে যা যা শুনতাম সেইগুলো ফলো করতাম। অতটা যে পাকাপোক্ত তখন একদমই ছিলাম না। তো মৃগাক্ষী যখন আমার পেটে, তখন আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি, যে খাওয়ার কোনো অসুবিধা বা কিছু। হ্যাঁ, আমি জাস্ট পেঁয়াজের গন্ধটা সহ্য করতে পারতাম না, কাঁচা পেঁয়াজের গন্ধটা। আর ভাত যখন রান্না হতো, তো সেই ভাতের যে একটা গন্ধ আছে, যখন ভাতটা রান্না হচ্ছে তখন সেই সময় গন্ধটা আমার একদম সহ্য হতো না। এছাড়া মাছ মাংস মোটামুটি আমি খেয়ে নিতাম, আমার সেরকম কোনো অসুবিধা হতো না। তো আমি জানতাম যে আমার মেয়েই হবে, মারা তো বুঝতে পারে একটু হলেও। তো আমি জানতাম যে আমার মেয়েই হবে। আর আমার সত্যি কথা বলতে আমার মেয়ের ভীষণ ইচ্ছা ছিল, আর মেয়ে হয়েওছে আমার ভগবানের ইচ্ছায়। তো মেয়ে সন্তান আমার প্রথম থেকেই, যবে থেকে আমি বুঝতে পারি যে আমি কনসিভ করেছি, প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে মেয়ে সন্তানই আমার চাই। ভগবানকে বলেছি, তো ভগবান শুনেছেন, সেটা আই এম ভেরি গ্রেটফুল। তো হলো ওরকম। তো এমন সময় হয়েছে যে মৃগাক্ষী বাবার শাশুড়ি মা তো অতটা, যেহেতু 60+ ছিলেন, তো অতটা কেয়ার করতে পারতেন না। তো মাঝে মাঝে কি হতো যে মৃগাক্ষী বাবার শিফট পড়ে গেছে, যে আমার কালকে ধরো অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে, কালকে আমার চেক আপ রয়েছে। আর আমি প্রথম থেকে আমি দেখিয়েছি যে বিআরসি হসপিটাল, যেটা শিয়ালদায় রয়েছে, আর তোমাদের একবার দেখিয়েছে আমার ব্লগগুলোতে রয়েছে, দেখবে। তো সেই বিআরসি হসপিটালেই আমার থ্রু আউট জার্নিটা ওই হসপিটালের সাথেই জড়িত ছিল। তো ফার্স্ট ডে থেকে আমার ওখান থেকেই সমস্ত কিছু চেক আপ করা বা ওষুধপত্র যা যা ডক্টর কনসাল্ট করা, সমস্ত কিছু আমার ওখান থেকেই। আর ডক্টররাও আমাকে খুব ভালো করে চেনে ওখানে, কেননা সেটা অল্প আছে আমি বলছি। তো যেটা বললাম, ধরো কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ডক্টরের সাথে, কালকে যেতে হবে। তো দেখা গেলো কালকে মৃগাক্ষী
আবার শিফট পড়ে গেছে ডিউটি, তো কি করার আছে একাই সেখানে যেতাম। মাঝে মাঝে সবাই আমাকে দেখতো, আমার আশেপাশে যারা থাকে আমার নেবার্সরা, তারাও আমাকে বলে যে তোমার মতো আমি কোনোদিনও পারবো না, যে এরকম একটা বেবি বাম্প নিয়ে তুমি হসপিটাল যাচ্ছ, আবার আসছো, এসে রান্না করছো, সমস্ত কাজ এভরিথিং। এখনো যেমন আমার মেড নেই কোনো, আর তখনও কিন্তু আমার প্রথম থেকে আমার কোনো মেড ছিল না। আর আমার স্পেশালি মেড একদম পছন্দ নয়, কারণ নিজের কাজ নিজে যেভাবে করবো বুঝি সেইভাবে কিন্তু অন্য কেউ আর করবে না, যেটা আমার মনে হয়। তো হচ্ছে সেইভাবে তখনও আমাকে সিঙ্গেল হ্যান্ডলি সমস্ত কিছু করতে হতো, বাসন ধোয়া, এখন আমি যাতে তোমাদের দেখে সেই সমস্ত কিছু এভরিথিং আমাকে সমস্ত কিছু তখন করতে হতো, বাসন ধোয়া থেকে শুরু করে জামা কাপড় কাচা। তো প্রেগনেন্ট অবস্থাতেই আমাকে করতে হতো, করতাম। আর মৃগাক্ষীর বাবা আমাকে হেল্প করতো, মৃগাক্ষীর বাবা আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো, আর আমার মাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো এইসব বিষয়ে, যে যত কাজকর্ম করা যায় আর কি, যত নর্মালি থাকা যায় বাচ্চার ভিতরে কিন্তু ততটাই নর্মালি থাকে, আর ডেলিভারির চান্সেসটা ততটা নর্মাল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেইভাবে আমি মেন্টালি তো প্রিপেয়ার ছিলাম যে নর্মালি। আর আমি যখনই ডক্টরের কাছে যেতাম, ডক্টর আমাকে কেন চেনেন তোমাদের বলছি, যখনই আমি ডক্টরের কাছে যেতাম চেক আপে, তো ডক্টর একটা এস্টিমেটেড একটা ডেলিভারি ডেট দিয়ে দেয়। তো সেটা আমার পড়েছিল মার্চের 25 তারিখে 2016। তো মৃগাক্ষী হয়েছিল 2016 মার্চের 22 তারিখে। এরকম ভাবে আমি একা একা চেক আপে যেতাম, সবাই আমাকে দেখতো, ভাবতো, কি ভাবতো জানি না। তো আমার তাতে কিছু করার ছিল না, কারণ আমাকে তো করতেই হতো, সেটা আমাকে যেতেই হতো। মানে এমন নয় যে মৃগাক্ষী বাবু সবসময় আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন কাজ করে যেত, মাঝে মাঝে ও ছুটি নিত আগে থেকে, যখন আমার জানা থাকতো যে আমি এই দিনে যাবো, তো আগে থেকেও ছুটি নিয়ে নিত, তো আমরা একসাথে যেতাম। যাওয়া সেটাও একটা মজা, ঠিক আছে। তো হচ্ছে যেতাম, শপিং করতাম, আবার চলে আসতাম বাড়ি। তো জার্নিটা থ্রু আউট আমার বিশেষ যে অসুবিধা যে প্রেগনেন্সিতে মাঝে মাঝে হয়, যে সেরকম অসুবিধা আমার কিছু হয়নি প্রথম থেকেই, কেননা আমি ভীষণভাবে নর্মাল ছিলাম। আর আমাকে আমার হাজব্যান্ড, আমার মা মেন্টালি আমাকে স্ট্রং বানিয়েছিল যে না, সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো আমি এরকমভাবে চলতে চলতে কি হলো, সমস্ত কিছু ঠিক আছে, বাচ্চার ওয়েট ঠিক আছে, স্ক্যান ঠিক আছে, ইউএসজি ঠিক আছে, রিপোর্ট ঠিক আছে, সমস্ত কিছু এভরিথিং ওয়াজ অল রাইট। তো এখান থেকে যেহেতু শিয়ালদার ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তো এমন হতে পারে যে মাঝরাতে পেন উঠলো, তো যাওয়ার কোনো উপায় নেই। তো আমি কি করেছিলাম, যে আমাকে যে এস্টিমেটেড একটা ডেলিভারি ডেট দিয়েছিল তার 1 সপ্তাহ আগে আমি ভর্তি হয়ে গেছিলাম। ময়ূরাক্ষীর বেলাতেও তাই, কারণ আমি জানতাম না যে কখন, আর ডেলিভারির যে ডেটটা ওরা দেয় এস্টিমেটেড, ওটার আগে পরে মোটামুটি হয়ে যায়। তো আমার নর্মাল ডেলিভারি, তো আমার 40 উইকস কমপ্লিট করে তারপরেই মৃগাক্ষী হয়েছে। আর যাদের সিজারিয়ান তাদের তো 38 উইকসে বা 36 উইকসের পরেই তারা সিজারিয়ান করে দেয়। তো আমার বেলায় কি হয়েছিল, আমি 1 সপ্তাহ আগে হসপিটাল ভর্তি হয়ে গেছিলাম, গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে, মানে ওটা আমার একটা আনন্দ যে না এবার আমি আমার বেবিকে দেখতে পারবো। তো অনেক দিন আগে থেকে আমি ব্যাগপত্র সমস্ত কিছু যা যা দরকারি, মন শুধু ভাবতাম কি লাগবে, সারাদিন এটাই ভাবতাম যে এইটা ব্যাগে ঢুকিয়েছি কি, ওইটা ব্যাগে ঢুকিয়েছি, এরকমভাবে সমস্ত কিছু আস্তে আস্তে করে ব্যাগটা গুছিয়ে একদিন চললাম হসপিটালে। তো 1 সপ্তাহ আগে হসপিটালে গেলাম। তো ওখানে রেগুলার ওখানকার খাওয়া দাওয়া, তো ওটা তো পুরো হসপিটালটা খুবই ভালো, পুরো নার্সিংহোমের মতো। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনেই হবে না যেটা হসপিটাল। আর ওখানে ডক্টরদের, স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। আর আমাকে যে দেখতেন বিউটি সরকার, ওনার সাথে আমাদের এখনো খুব ভালো সম্পর্ক, দেখলে পরে কথাবার্তা হয় হসপিটালে, ওনার আন্ডারেই আমি ছিলাম আর কি। তো ভর্তি হলাম। মৃগাক্ষী বাবা ওখান থেকেই তো ডিউটি যেত, তো ওখান থেকেই যাওয়ার সময় বা আসার সময় একটা ভিজিটিং আওয়ার্স থাকতো, তো তখন দেখা করে আমার সাথে চলে যেত। আর আমি ওখানে অনেকে ছিল আমার মতো অবস্থা, মানে ম্যাটারনিটি ওয়ার্ডটা যে আছে সবাই অনেকে মানে বন্ধু হয়ে গেছিলো, ওখানে গল্প সারাদিন, খাওয়া দাওয়া, মানে খুবই একদম রিল্যাক্স ফিল করতাম ওখানে। এমন নয় যে কোনো চাপ ছিল বা কিছু। দেখতাম যে পাশের বেডে বাচ্চা আছে বা পুকুরের বেডে বাচ্চা আছে, তো আমারও মানে আমিও দিন গুনতাম, মিনিট গুনতাম, সেকেন্ড গুনতাম, কখন আমার হবে। তখন ডক্টররা আসতো, ডক্টরদের সাথে গল্প করতাম যে দিদি কেমন কি হয়, যে কোনো রিস্ক আছে কি, কোনো ভয় আছে কি। তো ভয় তো একটু মনে ছিলই, যে সবাইকে দেখতাম যাদের স্পেশালি বেশিরভাগ তো সিজারিয়ানই হতো, তো এসে বেডে রাখতো, একই ওয়ার্ডেই ছিল, এনে পাশের বেডে রাখতো বা দেখতাম যে বেডে এনে রাখছে। তারপরে যখন জ্ঞানটা ফিরলো তখন দেখতাম
ব্যথায় কাতরাচ্ছে, স্যালাইন দিচ্ছে, এবং সেটা কি করে তারা সহ্য করছে আমি দেখতে পাচ্ছি না, আমার দেখলেই কেমন মানে কষ্ট হচ্ছে, তো তারা তো সেটা সহ্য করছিল। সেটা দেখার পরও আমার আরো ভয় লেগে গেছিলো যে আমি সিজারিয়ান করবো না কিছুতেই। ডক্টর চেকআপে আসতো, ডক্টরকে বলতাম দিদি আমি কিন্তু নর্মালি করবো, হ্যাঁ। তখন সবাইকে বলতো কি যে সবাই তো সিজারিয়ান করে, তুই নর্মালি করবি কেন? আর না দিদি, না এরকম এরকম ব্যাপার, আমার কাটাছাড়া একদম পছন্দ না, এই দেখো না কিরকম চিৎকার করছে সবাই ব্যথায়। তো সবাই হাসতো আমার কথা শুনে, হ্যাঁ বলছে সবাই সিজারিয়ান করে আর এই মেয়েটা দেখো নর্মাল নর্মাল করে। যতবারই আসতো আমার শুধু একটাই কথা, দিদি আমার যেন নর্মাল হয়, আমি কিন্তু সিজারিয়ান করাবো না। এবার আমাকে রিপোর্ট দেখতো, তো রিপোর্ট দেখে ওরাই বললো যে না ঠিক আছে নর্মাল হওয়ার চান্স রয়েছে। তো সেইভাবে আমি ওখানে একটু হাঁটাচলা করতাম। তো ওখানে তো কোনো কাজকর্ম ছিল না করার, সকালবেলা উঠতাম, খাওয়া দাওয়া তো মানে বিশাল ব্যাপার, মানে ওটা যে হসপিটালের একটা খাওয়া দাওয়া মানে এতটা ভালো, এতটা কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছুতেই ভালো। হসপিটালে বিআরসি হসপিটালের কথা বলছি। তো সকালবেলা কি হতো, অপশন ছিল তোমার কাছে আগেই, তোমার যখন তুমি অ্যাডমিট হতে যাবে হসপিটালে তো তোমাকে আগে ডায়েট চার্ট দিয়ে দেবে যে তুমি কী কী খাবে, তুমি প্রতিদিন যদি এক্সট্রা কিছু চাও তো সেগুলো তুমি ডায়েট চার্টে অ্যাড করতে পারো। তো আমি তো সব কিছু খেতাম, তো আমি কোনো রেস্ট্রিক্টও করি না, আমি কিছু আলাদা করে অ্যাডও করিনি। তো যা যা ওখান থেকে দিয়েছে আমি বলছি তোমাদের ওখানকার মেনু কী ছিল। সকালবেলা ডক্টর একবার চেক আপ করতে আসতো 8:30 9টার দিকে। তো তারপরে দিতে হচ্ছে, সবার প্রথম দিতে হচ্ছে দুধ, মানে যারা যারা চা খেত দুধ চাই দিত, যারা যারা চা খেত তাদেরকে চা দিত, আর যারা যারা দুধ খেত তাদেরকে দুধ দিত। তো আমি দুধই খেতাম। তো গ্লাস নিয়ে গেছিলাম বাড়ি থেকে, থালা বাটি সমস্ত কিছু নিয়ে গেছিলাম। তো গ্লাসের মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে যেত, আর ওদের কাছে বড় বড় কেটলি টাইপের ছিল, একদম গরম দুধ, একদম মানে কি বলবো হলুদ দুধটা, এমন নয় যে জল মেশানো দুধ, বা দুধ তো আমরা বাড়িতেও খাই, তো সেটার থেকেও বেটার, মানে একদম হলুদ দুধটা। আর এতটা মানে দেখেই মনে হচ্ছিল, খেয়েও মনে হচ্ছিল ভীষণই পিওর দুধ। তো দুধ দিয়ে যেত। ওরা আসতো কি ডিম সিদ্ধ, কলা আর পাউরুটি আর বাটার এরকম করে দিয়ে যেত। 4 পিস পাউরুটি দিত, আর এতটা মতো বাটার দিত আলাদা, পাউরুটির সাথে নয়, তোমরা সেটা লাগিয়েও খেতে পারো, না চাইলে নাও লাগিয়েও খেতে পারো। তো পাউরুটি দিত, বাটার দিত, কলা দিত, একটা করে ডিম সিদ্ধ দিত। এটা প্রতিদিনের যেটা মেনু ওখানে ছিল সেটাই আমি বলছি। তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট। এবার আসতো দুপুরে, আর আমার কাছে কি বিস্কিট বা চিপস বা যা যা থাকার কথা, টুকটাক স্ন্যাক্স আমার কাছেও কিছু ছিল, তো মাঝে মাঝে যখন খিদে পেতে সেগুলো আমি খেয়ে নিতাম। তো তারপর আসতো লাঞ্চ। তো মোটামুটি ওখানে লাঞ্চ 11:30 থেকে 12টার মধ্যে দিয়ে দিত। লাঞ্চের জন্য যেরকম থালাগুলো ছিল যেগুলো হোটেলে থাকে, ভাগ ভাগ করে ডিভাইড করেছে থালাগুলো। তো ওই থালার মধ্যে যারা রুটি খাবে তারা রুটি, মানে আগে থেকে সেটা বলতে হতো। তো আমি তো রুটি খাই না সেরকম, তখন খেতাম না, এখন মোটামুটি যা একটু খাই, তখন আমি একদম রুটি খেতে পারতাম না। আর রুটি আমি ভাতই নিতাম, রাতেও আমি ভাত নিতাম। তো ভাত দিত, ডাল দিত প্রতিদিন, আর মাছ দিত দুপুরে করে, আর সপ্তাহে একদিন দিত চিকেন। বিশেষ করে মাছ দিত, মাছের কালিয়া বা মাছের কিছু একটা তরকারি। মাছের সাইজগুলো কিন্তু একদম এমন নয় যে হসপিটালে ছোটোখাটো বা একদম না খাওয়ার মতো, ঠিক এরকম সাইজের মাছগুলো, মানে আমি একদম মিথ্যে কথা বলছি না, এটা আমি যা দেখে এসেছি খেয়ে এসেছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠিক এরকম সাইজের মাছ দিত, আর একটু ডাল দিত, আর দিত পাঁচমিশালি একটা তরকারি বা মাঝে মাঝে শাকের তরকারি, এরকম মিশিয়ে দিত। আর চিকেন দিলে 2 পিস বড় বড় সাইজের চিকেন দিত, আর চিকেন কারি। ডাল কিন্তু প্রতিদিনের ডায়েটে ওদের ছিল, ডালটা প্রতিদিন দিত, তাছাড়া মাছ ডিম যেদিন যেটা হতো সেটা দিত, আর চিকেনটা সপ্তাহে একদিনে ছিল। তো ওরকম দিত। লাঞ্চ হয়ে গেল, তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর ওরা ওষুধ নিয়ে আসতো। রাত্রিবেলা আমি যেই বেডে ছিলাম, মানে আমার একদম কর্নারে বেড, আর আমার কর্নার বেডের উপরে ছিল টিভি, তো একদম বিশাল ব্যাপার, টিভি পেয়ে গেছে একদম চোখের সামনে। আর এইরকম ভাবে দিন কাটলো। তারপর দেখছি সবার হচ্ছে, আমার হচ্ছে না, মাঝে মাঝে টেনশন হতো ঠিকঠাক আছে কি। চেক আপ তো রোজই হতো, একটা সেকেন্ড আমি গুনতাম যে কবে হবে। সব বাচ্চাগুলোকে আনছে দেখছি, এইরকম করতে তারপর আমার একদিন শুরু হলো পেন। তো হালকা হালকা পেনটা শুরু হলো, বুঝতে পারছি পেন হচ্ছে, আমি তো বুঝে গেছি এটা কিসের পেন। তো হালকা হালকা ব্যথা হচ্ছে। তো আমি লেবার রুমে গেলাম, লেবার রুমে গিয়ে যে সিস্টারটা ছিল ওনাকে বললাম যে এরকম পেন হচ্ছে। তো উনি বললেন ঠিক আছে এখন একটু হবে, তুমি যাও বেডে গিয়ে শুয়ে পড়ো, খুব যখন ব্যথা হবে তখন ডাকবে। তো আমি গিয়ে চুপচাপ বেডে শুয়ে পড়লাম। পেন হচ্ছে, কন্ট্রাকশনস হচ্ছে, তখন মানে অনেকটা লেটে যখন স্টার্টিংয়ে যখন পেনটা শুরু হয়, নর্মালের জন্য বলছি, নর্মাল ডেলিভারি যখন স্টার্টিংয়ে পেনটা শুরু হয়, কন্ট্রাকশনগুলো স্টার্ট হয়, তখন কি হয়
10 মিনিট, আধ ঘন্টা পর পর ব্যথা হয়। 10:30টার দিকে ব্রেকফাস্ট করার পরেই আমার পেনটা স্টার্ট হয়েছিল। তো আমি বেডে চুপচাপ শুয়েছিলাম। তারপরে 30 মিনিট 20 মিনিট পর পর এরকম কন্ট্রাকশন উঠছে। সিজারিয়ানের সময় কি হয়, পুরোপুরি অজ্ঞান করে দেওয়া হয়, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, বাচ্চাটা হয়ে যাবে, বাচ্চাটা বেরিয়ে যাবে, তোমার সমস্ত কিছু সেলাই ঠেলে সমস্ত কিছু করে দেবে, তারপরে বুঝতে পারবে ব্যথা। আর নর্মালি কি হয়, বাচ্চাটা যখন ভিতর থেকে রেডি হচ্ছে বেরোনোর জন্য, আর মাও এদিকে শুরু হয়ে গেছে যন্ত্রণা, তখন সেই যন্ত্রণাটা মানে বলে কথায় আছে যে সারা শরীরের 22টা না 24টা হাড় যখন একসাথে মানুষের ভেঙে যায়, সেই যন্ত্রণা যেটা হয় সেটাই কিন্তু নর্মাল ডেলিভারির সময় সেই পেনটাই ওঠে একবারে। তো মাঝে মাঝে যে কন্ট্রাকশনগুলো হয়, মানে আমি তো বুঝতেই পারিনি এত যন্ত্রণা, কিন্তু এখন কিন্তু আমার সেরকম আর কিচ্ছু মনে হচ্ছে না। সেই যন্ত্রণাগুলো আমার মনে নেই, ঠিক আমি তোমাদের বলতে পারবো না। আর সেই যন্ত্রণাগুলো তখন যেভাবে আমি ফিল করেছিলাম, এখন মনে হয় না যে সেটা কষ্ট, কিন্তু সেটা আমি পেরিয়ে এসেছি, সেটা আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। তো সেরকম ভার্সন উঠছে আধ ঘন্টা পর পর। তো ঠিক আছে, আধ ঘন্টা পর পর 1 মিনিটের জন্য মানে বিশাল ব্যথা পেটের মধ্যে, যেমন পেটসের পেনগুলো হয় তার পেটসের পেনেও 100,000 ডাবল পেন 1 মিনিট ধরে ধরে আধ ঘন্টা পর পর সেরকম হচ্ছিল। হাত পা পুরো কাঁপে যখন পেনটা হয়, যতক্ষণ পেনটা হয় 1 মিনিটের জন্য হলো বা 30 সেকেন্ডের জন্য হলো, ভিতরে শিরায় পুরো কাঁপুনি হয়। ঠিক আছে, তোমরা যারা এক্সপিরিয়েন্স করেছো সেটা তোমরা অবশ্যই জানো, পুরো ভিতরে শিরায় মানে মনে হয় যে ঠান্ডায় যেমন আমরা কাঁপি, ঠিক আছে, ব্যথায় আমরা কাঁপি। ঠিক আছে, 1 মিনিটের জন্য পুরো কেঁপেই যাচ্ছে ওরকম। আবার ব্যথাটা কমে গেল, আবার একটু রিলিফ, আবার 20 মিনিট 15 মিনিট পর আবার ওরকম ব্যথা, আবার কাছে, মানে এই করতে করতে অনেকগুলো কন্ট্রাকশন হয়েছে আমার। তারপরে আমি আর পাচ্ছিলাম না, আমি হেঁটে হেঁটে লেবার রুমে গেছি। লেবার রুম ওখান থেকে জাস্ট 15-20 পা হাঁটলেই লেবার রুম আমি গেছি। তো লেবার রুমের যেখানে ডেলিভারি করানো হয় রুমটা, তার বাইরে একটা বেড পাতা ছিল। সিস্টারটা বললো ঠিক আছে তুমি এখানে শুয়ে থাকো একটু। তো হয়তো বা সেরকম ব্যথা ওঠেনি যে এখনই ডেলিভারি হয়ে যাবে। তো ওরা আমাকে বললো ঠিক আছে তুমি এখানে একটু ওয়েট করো। ডক্টররা হসপিটালে অন্য মানে ওপিডি দেখছিলেন, তখন অন্য পেশেন্টদের দেখছে, একটা ডক্টর নেই তখন, দুপুরবেলা। ঠিক আছে, তো ওরকমভাবে আমি শুয়ে আছি। একটা শুধু নার্স, একটা বাচ্চা, একটা মেয়ে আমার থেকেও ছোট, ওরা হয়তো বা ট্রেনিংয়ে এসেছিল। তো একটা শুধু নার্স আমার পাশে বসিয়ে, ঘরে আর কেউ নেই, ওরা সবাই চলে গেছে। ঠিক আছে, তো আমি তো মানে বুঝতে পারছি না কি করবো। আর তার সাথে আমার কি হয়েছে, স্যালাইনটা দিয়ে দিয়েছে হাতে। তো আমি দেখলাম একটা ইঞ্জেকশন স্যালাইনে পুশ করলো, জানি না ওটা কিসের, হয়তো বা ব্যথা বাড়ানোর, আমাকে বললো ব্যথা কমানোর ওষুধ দিচ্ছি, কিন্তু ওটা দেওয়ার পরে আমার ব্যথাটা আরো বেড়ে গেল। তো যাই হোক, মানে বুঝতে পারছি না কি করবো। আর একদিকে সকালের ব্রেকফাস্ট করা আমি, আর একদিকে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। মৃগাশ্রী বাবার কথা মনে পড়ছিল, কিন্তু মৃগাশ্রী বাবা তখন ডিউটিতে। তো মৃগাশ্রী বাবা হয়তো তখন এসেছিল হসপিটালে, কিন্তু আমি তো লেবার রুমে ছিলাম, হয়তো আমাদের দেখা হয়নি। মানে এক কথায় বলতে গেলে সেই যে ব্যথাটা, যখনই ব্যথা হচ্ছে মানে আর বাঁচবো না, ব্যাস এবার গেলাম, কিন্তু আবার ঠিকঠাক হয়ে গেল, আবার ব্যথা উঠলো। তো মানে মারাত্মক যন্ত্রণা যাকে বলে, মারাত্মক। তো অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। আমি যখন পেন উঠছে আমি তখন নার্সটাকে বলছি প্লিজ ডক্টরকে ডাকো, প্লিজ, আমি আর পাচ্ছি না, মানে স্যালাইন চলছে আর আমি এদিকে মানে শুয়ে থাকতে পারছি না, এদিক শুচ্ছে ওদিক শুচ্ছে, মানে আমার যে অবস্থা হয়েছিল তখন, মানে সবারই হয় যাদের নর্মাল ডেলিভারি, মানে চিন্তা করার বিষয় না সেটা। আমি দাঁড়িয়ে পড়ছি, ও আমাকে বলছে কি হলো তুমি দাঁড়াচ্ছ কেন, শো, তোমাকে তো ডক্টর শুয়ে থাকতে বলে গেছে। আমি আর পাচ্ছি না, তুমি ডক্টরকে ডাকো না। আমি হেঁটে হেঁটে আমার স্যালাইন দেয়, যে স্যালাইনের স্ট্যান্ডটা এক হাতে ধরেছি, স্যালাইন তো চলছে এই হাতেই, আর আমি হাঁটছি আর রক্ত দেখছি উঠছে ওপরে। আমি বলছি হাত নিচু করো, কি করছো তুমি, এরকম করলে ডক্টর আসলে আমাকে বকবে, তুমি শুরুতে উঠে যাচ্ছ, দৌড়াচ্ছ। আমি আর পাচ্ছি না, তুমি ডক্টরকে ডাকবে। তারপর ও ফোন করলো, ডক্টর বলছে ঠিক আছে আসছি, একটু শুতে, আর আসে না। মৃগাশ্রী বেলা কি হয়েছে, আমার ওয়াটার যে ব্রেক হয় আগের থেকে, জলটা যেটা ভেঙে যায় বাচ্চাদের থলিটার মধ্যে থাকে, সেটা পুরোটাই জলের মধ্যেই থাকে বাচ্চাটা। তো সেইটা ওয়াটারটা ব্রেক করে, থলিটা সেটা ভেঙে যায় আর জলটা বেরিয়ে যায়, তারপরে বাচ্চাটা বেরো হয়। আমি সেই বেডেই শুয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম যে বাচ্চাটা কিন্তু বেরোচ্ছে। আমি নার্সটাকে বলছি তাড়াতাড়ি ডক্টরকে ডাকো, তুমি দেখো কি অবস্থা আমার। তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকলো, ডক্টর অন্য বিল্ডিং এ ছিল, সেখান থেকে এসছে,
এসে দেখে আমার ওই অবস্থা, মানে বেবি হাফ বেরিয়ে গেছে অলরেডি, মানে থলিটা সমেতই বাচ্চাটা অর্ধেকটা বেরিয়ে গেছে, কোনো ওয়াটার ব্রেক হয়নি আমার, সেটা সমেতই মৃগাক্ষী বেরিয়ে যাচ্ছিল, একটু বেরিয়ে গেছিলো। তো ডক্টর তো দেখে হবা, ওখান থেকে পাশের রুমে হচ্ছে যে ডেলিভারি যেখানে করায়, লেবার রুমটা অ্যাকচুয়ালি হচ্ছে লেবার রুমটা সেটা, তো সেখানে তো উঁচু যে বেডটা থাকে উপরে লাইট, সেটা দেখে তো আমার অবস্থা খারাপ। ঠিক আছে, আমি এদিকে টেনশন করছি, আমার পেন হচ্ছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা, এদিকে বেবি বেরিয়ে যাচ্ছে। তো সে কীরকম অবস্থা যে হচ্ছিল আমি যেটা একমাত্র আমিই জানি, আর ডক্টররা অবশ্য জানে। তো কোনোরকমভাবে হাত দিয়ে আমি আস্তে করে ধরে লেবার রুমে যে বেডটা থেকে তার মধ্যে উঠলাম। ওঠার পরে হাত পা যেমন ওরা বেঁধে দেওয়ার দিল, ডক্টর আসলো, নার্স আসলো, সিস্টার আসলো, সবাই আসলো, যে মাসিরা যে কাজ করে ওখানে সেই মাসিরা আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই আসলো মোটামুটি। আর যে ডক্টরের আন্ডারে আমি ছিলাম বিউটিশিয়ানটা, তিনিও আসলেন। তো ওনাকে দেখে একটু আমি রিলিফ হলাম যে না ঠিক আছে, এবার একটা অ্যাটলিস্ট কিছু একটা ভালো হবে। তো তারপরে মৃগাক্ষী ময়ূরাক্ষী দুজনের বেলায় পুশ তো করতে হয়, নর্মাল ডেলিভারির সময় তোমাকে নিজেকে পুশ করতে হয়, তারপরে বাচ্চাটা বেরোয়। কেননা বাচ্চাটারও মায়ের যেমন কষ্ট হয় নর্মাল ডেলিভারিতে যে বাচ্চাটাকে বের করতে হবে, বাচ্চাটার কিন্তু সেম, আর বাচ্চাটারও কিন্তু প্রচুর কষ্ট হয় যে বাচ্চাটাও নর্মালভাবে বেরোচ্ছে সেখান থেকে। তো মৃগাক্ষী মনে হচ্ছে আমার পুশ করতে হচ্ছে না, মৃগাক্ষী পুশ করে বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো সেই থলির সময় অর্ধেকটা বেরিয়েছে। আর তারপরে ডক্টর কি করেছে, একটা কাঁচের সাহায্যে থলিটা কেটে, আমি সব বুঝতে পারছি কারণ নর্মালি তো তোমাকে অজ্ঞান বা অবশ্য কিছুই করে না, আমার মাথাটার নিচের দিকে, কিন্তু আমি বুঝতে পারছি ডক্টররা আলোচনা করছে নিজেদের মধ্যে। তো ডক্টররা কি করলো, একটা থলি যে মুখটা আস্তে করে কাটলো, নিচে জল পড়লো, সেটা আমি আওয়াজটা পেলাম। ঠিক আছে, জল পড়ার পরে বাচ্চাটা মানে তারপর যে বাচ্চাটা যে বেরোবে, ঠিক আছে, সেই আর একটা কষ্ট, মানে চিৎকার করে উঠেছে আমি একদম। আর বাচ্চাটা বেরিয়ে গেল, ঠিক আছে, আমি তো শুয়ে আছি, দেখছি, বুঝতে পারছি না কি হয়েছে, বাচ্চাটা বেরিয়ে গেছে এইটুকু জানি, পেটটা একদম হালকা হয়ে গেল। তো মাসিরা দেখলাম নিয়ে গেল, দেখতে পাচ্ছি আমি মাসিরা নিয়ে গেল পাশে মৃগাক্ষীকে। তো দেখলাম পুরো সাদা, বাচ্চাটা পুরো সাদা, আমার তো দেখে বলে গেছে কি হলো সাদা কেন। হ্যাঁ, আমি কিছু বলতেও পারছি না ডক্টরদের, ডক্টররা তো নিজেদের কাজ করে যাচ্ছেন, পরবর্তী যে কাজগুলো হয় সেগুলো করে যাচ্ছেন। আর আমার মন তো শুধু ওইদিকেই পড়ে আছে, আমার এইদিকে আর কোনো চিন্তাই নেই, ব্যথা হচ্ছে কি হচ্ছে আমি ভুলে গেছি সমস্ত, আমার মন একদম বাচ্চাটার দিকে চলে গেছে। আমি বাচ্চাটার দিকে দেখছি যে ওরা পরিষ্কার করাচ্ছে, মুছছে, ঠিক আছে, সুন্দর করে, মানে আমি যে কি বলবো বুঝতে পারছি না, যে প্রথমবার আমার বেবিকে আমি দেখছি, মুখটা আমি তখনও দেখিনি, আমি শুধু বডিটাই দেখছি পুরো সাদা ধবধবে, মাথায় পুরো কালো কুচকুচে চুল। আমি বুঝতে পারছি না যে আনন্দ পাবো না এদিকে ব্যথায় কাঁদবো না আমি ওদিকে দেখবো, আমি মানে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তো এই হলো। তারপর আমি মাসি বললাম, মাসি কি হয়েছে? মাসি বললো মেয়ে হয়েছে। বা বেশ ভালো, আমি তো এটাই চেয়েছিলাম ভগবানের কাছে, ভগবান আমার কথা শুনেছেন। আর তারপরে মৃগাক্ষীকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, মাথায় একদম তেল দিয়ে গাটা একদম স্পঞ্জ করিয়ে তারপরে রাখলো হচ্ছে একটা ওয়ার্মার টাইপের ওদের কিছু থাকে, সেই ওয়ার্মারে রাখলো। আমি মৃগাক্ষীর হাসছে, খেলছে ওয়ার্মারে, আমি শুনতে পাচ্ছি। তারপর আমাকে নর্মাল যেই বেডে আমি প্রথমে শুয়েছিলাম, ব্যথায় কাতরাচ্ছিলাম লেবার রুমের ভিতরে, সেই বেডে আমাকে আবার ট্রান্সফার করালো। আর মৃগাক্ষীকে রেখেছে পাশের একটা রুমে ওয়ার্মারে, কিন্তু আমি বুঝতে পারছি যে মৃগাক্ষী হাসছে, খেলছে, কাঁদছে না, হাসছে, খেলছে, এটুকু আমি বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। তো তারপর এদিকে তো আমার আবার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, নর্মাল ডেলিভারি করেছি, ডেলিভারি হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। তখন আমাকে ডক্টর বলছে কি রে কিছু খেয়েছিস? আমি না, আমি তো সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, রুটি খেয়েছিলাম, বাটার দুধ সব খেয়েছি। বলছে ঠিক আছে দাঁড়া, ব্যবস্থা করছি। তারপর মাসিকে বলে, ওখানে যে স্টাফগুলো থাকে তাদেরকে বলে, দুপুরে যে আমার খাওয়াটা যেটা ছিল, যেটা আমি খাইনি দুপুরে খাবারটা, সেই খাবারটা আমাকে মাসিরে এনে দিল। দেখলাম থালার মধ্যে মাছ, ডাল, যা যা থাকে অল ডায়েট, সেগুলো আমি খেলাম বসে বসে, মানে খিদেটাও ভীষণ পেয়ে গেছে। আর তখন ডক্টর বলছে বেশি করে খাওয়া, এবার কিন্তু বাচ্চাকে প্রথম যে দুধটা মায়ের খাওয়াতে হয় সেটা খাওয়াতে হবে। তো আমি তো ভাবছি কি করে হবে, তো আমি খাবারটা খেলাম, খেয়ে দিয়ে এবং ওয়েট করছি বাচ্চার জন্য কখন আসে। আমি তো মুখটা তখনও দেখিনি, হসপিটাল থেকে মৃগাক্ষীর বাবাকে ততক্ষণে খবর জানানো হয়ে গেছে, কিন্তু ও তো ডিউটিতে ছিল, আসতে পারেনি তখন। তো তারপরে ফাইনালি
বাচ্চাটা আসলো আমার কাছে, আমি শুয়েই আছি, আমি উঠতে পারি, কারণ ব্লিডিং প্রচুর হয়। নর্মাল ডেলিভারির পরে কি হয়, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়, 1 সপ্তাহ মতো ব্লিডিং হয়। তার প্রথম 2 দিন, ফার্স্ট দিনে তো মানে ভীষণ ব্লিডিং হয়। শুয়েছিলাম আর বাচ্চাটাকে দিল, তো আমি যে ফার্স্ট দুধ সেটা খাওয়ালাম বাচ্চাকে। তো মৃগাক্ষীকে ভালো করে একটু সুন্দর করে মাথায় দিলাম তেল দেওয়া, আর এখানে পাউডার দিয়ে টিপ পরিয়েছে, খুব সুন্দর করে মুড়িয়ে ঠুড়িয়ে আমাকে দিয়েছে। আমি ভাবছি এটা কি পুতুল নাকি আমার বাচ্চা। হ্যাঁ, আমি পুরো পুতুলের মতো দেখতে, মাথায় ভর্তি চুল, কালো কুচকুচে চুল, সেই রকম গায়ের রং পুরো ফর্সা, ঠিক আছে। আর মানে একটুখানি যদি হাত দাও পুরো লাল হয়ে যাচ্ছিল গালটা। আমাকে দিল, আমি দুধ খাওয়ালাম। ভাই আমি মানে তাকিয়ে আছি, আমি চোখ ফেরাতে পারছি না, আমি এরকম অবস্থা। তো এরকম ভাবে হসপিটালে আমি তারপরে মৃগাক্ষীর যেদিন হলো তার পরের দিন তো মৃগাক্ষীর বাবা আসলো। তো ওরকম করে তো বাইরের লোককে ভিতরে ঢুকতে দেয় না, তো বাইরের থেকেই দেখছিল, আর ধরতে দেয় না বাচ্চাকে। স্পেশালি তোমাকে ওই হসপিটালে এটা নিয়ম হচ্ছে, দূর থেকে তোমাকে কোলে করে বাচ্চাকে দেখানো হবে, মানে বাচ্চাদের সামনে তোমার কোনো কন্ট্যাক্ট হবে না, বাচ্চাকে না তুমি ধরতে পারবে, শুধু তুমি দূর থেকে দেখতে পারবে, কারণ বাইরে জামা কাপড় থেকে অনেক ভাইরাস ব্যাকটেরিয়ার ব্যাপার রয়েছে। তো সেরকম ভাবে আমি মৃগাক্ষীর বাবাকে দূর থেকে দেখালাম, মানে এত খুশি মৃগাক্ষীর বাবা, আর আমরা দুজন মিলে এতটা খুশি, সেই মানে খুশির কোনো সত্যি সীমা নেই। সেই খুশিটা মানে একটা অন্য একটা লেভেলের খুশি সেটা। তো ওরকম ভাবে আমি তারপর মৃগাক্ষীর, তারপর যেদিন আমার ছুটি হওয়ার কথা ছিল, মানে নর্মাল ডেলিভারি 2 দিন রেখে ছুটি দিয়ে দেয়, তো যেদিন আমার ছুটি হওয়ার কথা ছিল সেই দিন কি হলো, দেখলাম মৃগাক্ষীর জ্বর এসেছিল। মৃগাক্ষী তখন 2-3 দিন বয়স, তখন মৃগাক্ষীর জ্বর এসছে। তো সেদিন আমাকে আর ছাড়লো না, আমার দিদিকে মনটা খারাপ, ঠিক আছে, যে বাড়ি যেতে পারলাম না, বাচ্চাটা কি হলো, জ্বর হলো কি। তখন ডক্টর বললো না, হওয়ার পরে জন্ম হওয়ার পরে যখন বাচ্চাদের জ্বরটা আসে তখন নাকি সেটা ভালো। 4 দিন হসপিটাল থাকার পরে পরের দিন আমরা সোমবার দিন আমরা বাড়িতে আসি। আর আমরা এসেছিলাম যে 5:45-এ যে গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনটা থাকে শিয়ালদা থেকে, সেই ট্রেনে আমরা এসেছিলাম। তো মৃগাক্ষীর ফার্স্ট ট্রেনে ওঠা সেটাই, আর ময়ূরাক্ষীকেও আমরা ওই ট্রেনেই এনেছি। ময়ূরাক্ষীর গল্পটা না হয় অন্য একদিন করবো, আজকে মৃগাক্ষীরটাই থাকুক। ট্রেনে একদম কোনো কান্নাকাটি করেনি, তো পুরো রাস্তা কোনো ঝামেলা নেই, চুপচাপও ঘুমাচ্ছে। তো ঠিক আছে, আমরা চলো ঠিক আছে, বাচ্চা কোনো ঝামেলা করছে না, নাহলে কি করবো রাস্তার মধ্যে, কি করে খাওয়াবো আমি ওকে ট্রেনের মধ্যে। যেই কিনা আমাদের বাড়িগুলোতে ঢুকলাম অমনি ওনার কান্না শুরু, মানে সবাইকে জানিয়ে ঢুকছে যে দেখো আমি চলে এসেছি আমার বাড়িতে, ঠিক আছে, এরকম কান্নাকাটি শুরু। বাড়িতে আসলাম, তারপর ভালো করে ফ্রেশ হলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তো এই হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আর আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার তেমন কিছু অসুবিধা হয়নি, কেননা আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, মেন্টালি ভীষণভাবে স্ট্রং ছিলাম। আর এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি। আর মৃগাক্ষী হয়েছিল 2016-র 22শে মার্চ। তো এই এক্সপিরিয়েন্সগুলো কোনোদিনও ভোলার নয়, তো আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আবার আরেকদিন আসবো ময়ূরাক্ষীকে নিয়ে, আমার যে প্রেগনেন্সি জার্নি পার্ট 2 সেটা নিয়ে। তো আজকের জন্য এইটুকুই থাকুক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো আজকের জন্য টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থাকো।